সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। দর্শক, প্রতিদিনের যে মূল ঘটনা মানে মূল সংবাদগুলো থাকে, যেই সংবাদগুলো আসলে টক শোতে আলোচনা হয়, যে সংবাদগুলো নিয়ে আপনি আমি সবাই খুব বেশি আকর্ষণে থাকি, সেই সংবাদের বাইরেও আসলে প্রতিদিন অনেক সংবাদ থাকে। সেই সংবাদগুলোকে আপনাদের সামনে তুলে ধরা এবং সেগুলো নিয়ে আলোচনা করা এই প্রতিদিন নিউজ গ্যালারি আয়োজনে 11:30 থেকে আমরা থাকি। আজ আমি সাউথ হাইওয়ে সেতু আছি আপনাদের সময়, এবং আজ আমরা একাধিক বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই কথা বলবো দেশের অর্থনীতির অবস্থা নিয়ে, এবং সেই অবস্থায় আজকে অর্থনীতি নিয়ে আসলে কি আলাপ করব, সেই আলাপটি হচ্ছে শেয়ার বাজার নিয়ে আজকে আমরা আলাপ করবো। আজকে সারাদিনই আমাদের সহকর্মী মফিদুল তুপুর একটি বিশেষ প্রতিবেদন গিয়েছে, যেখানে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েত দাবি করেছেন যে এই মুহূর্তে আসলে শেয়ার বাজারে কারসাজির সুযোগ খুব কম। তারপরেও তিনি আসলে সবাইকে সতর্ক থাকতে বলেছেন। তবে একটা তথ্য দিয়ে আমরা শুরু করতে চাই, যেটি হচ্ছে টানা 3 দিন উত্থানের পর আজ কিন্তু শেয়ার বাজারের যে মূল্য সেটি কিছুটা সংশোধন করা হয়েছে, এবং সংশোধন করার ফলে ঢাকার স্টক এক্সচেঞ্জে প্রায় 91 পয়েন্ট কমেছে, এবং চট্টগ্রামের বাজারে 249 পয়েন্ট সূচকের অবলম্বন হয়েছে। এই বিষয়টি নিয়ে কথা বলবো আমরা। তার আগে আমরা একটু দেখে নিতে চাই অধ্যাপক শিবলি রুবায়েত ইসলাম, যিনি চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, তার বক্তব্যটি আগে একটু আমরা শুনে নিতে চাই। বিজনেস বা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রজেক্ট আসছে, সেখানে আপনার প্রয়োজন হচ্ছে 500, 1000, 2000 কোটি টাকার। ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো বড় সাইজের, সেখানে আপনি ইকুইটি দিয়ে তো এত টাকা রেইজই করতে পারবেন না। সুতরাং বন্ড এবং ওই ধরনের কিছু প্রোডাক্ট আমাদের আছে যেগুলো দিয়ে আমরা চেষ্টা করব ফান্ডিং করার জন্য, এবং সেই জন্য অলরেডি 10,000 কোটি টাকার কাছাকাছি আমাদের অলরেডি ডিসবার্স। আমরা সুযোগ পেলে এটাকে আরও অনেক বড় করব, কারণ বন্ডের মাধ্যমে যেসব প্রজেক্টগুলো আসবে সেখানে ব্যাপক কর্মসংস্থান। আমাদের এই মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডটা বেশ বড়, ওই ফান্ডটা আইসিবির কাছে থাকবে। আইসিবির ম্যান্ডেট হচ্ছে মার্কেটকে স্ট্যাবিলাইজ করে রাখা। ফান্ডের যে সোর্স আমাদের আনডিস্ট্রিবিউটেড, আনডিসবার্সড এসব ডিভিডেন্ড অ্যান্ড বোনাস শেয়ারের মতো অনেক প্রোডাক্ট 20,000 থেকে 21,000 কোটি টাকার মতো। তাছাড়াও কিন্তু আমরা সরকারের কাছে 15,000 কোটি টাকা একটু লোয়ার ইন্টারেস্ট রেটে আইসিবির জন্য চেয়েছে। এটা আমাদের মার্জিন ঋণের সুদের হারটা কমানোর জন্য এবং আইসিবিকে আরও শক্তিশালী করার জন্য। তখন আপনি মিউচুয়াল ফান্ডে লং টার্ম বিনিয়োগ করেন, সেখানে আপনার কিছু করার নাই। যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট তারাই আপনার ফান্ড ম্যানেজমেন্ট করবে, তারা বছর শেষে আপনাকে 10, 20, 15 এরকম একটা পার্সেন্টেজে ডিভিডেন্ড দিবে। আর বন্ডে বিনিয়োগ করলে তো আপনার ফিক্সড কুপন রেটে পেমেন্ট পাবেন, সুতরাং এখানেও আপনার কোনো ভয়ের কিছু নেই। সেকেন্ডারি মার্কেট হচ্ছে এক্সিট প্ল্যান। আমরা সবাই এক্সিট প্ল্যানকে মনে করি মেইন প্ল্যাটফর্ম, এটা ভুল। প্রাইমারি মার্কেট, লং টার্ম ইনভেস্টমেন্ট, বন্ড, এবং যদি আপনি মিউচুয়াল ফান্ডে যান আপনার কোনো ভয় নেই। দর্শক, আমরা শুনছিলাম অধ্যাপক শিবলি রুবায়েত ইসলাম, চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তার বক্তব্য। এই বিষয়টি সহ আরও কিছু নিয়ে আমরা আলোচনা করব। তবে এই বিষয়টি নিয়ে এখনই আমরা অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন স্যার আমাদের সাথে নিশ্চয়ই সংযুক্ত রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, তো শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি স্যার, যিনি প্রশ্ন আপনার কাছে আসে যে শেয়ার বাজারের যে কোনো ধরনের ধস মোকাবেলার জন্য একটা ব্যাকআপ 36,000 কোটি টাকার অঙ্ক দেখাচ্ছেন আজকে বিএসইসির চেয়ারম্যান, এবং তিনি বলেছেন তারা সরকারের কাছ থেকে আরও কিছু 15,000 কোটি টাকার মতো লোন তারা রাখবেন। কিছু শেয়ার এমনি পড়ে রয়েছে যেগুলো ডিভিডেন্ড, সব কিছু হিসাব করে তিনি প্রায় 70,000 কোটি টাকার একটা অঙ্ক দেখাচ্ছেন, এবং তিনি বলছেন যে পুঁজিবাজারে আসলে এই মুহূর্তে কারসাজির সুযোগটা অনেক কম। কতটুকু সমর্থন করেন এবং তার ব্যাখ্যাটি আসলে কোন বেসিস হতে পারে? আপনার ব্যাখ্যাটি কি? ধন্যবাদ। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে ওনাকে তো বলতেই হবে যে কারসাজির সুযোগটা নাই, কিংবা আগের থেকে অনেক কম। হয়তো আগের থেকে খানিকটা কমেছে, সেটা হয়তো স্বীকার্য। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আপনার, যে কারসাজি আগেও ছিল এবং এখনো হচ্ছে, এবং আপনি কখনোই এটাকে নিশ্চিত করতে পারবেন না। এখন প্রশ্ন হলো যে আপনার এই কারসাজির পরিমাণটা আপনি কত নিচে নেবেন, কত কমিয়ে নিয়ে আসলেন, সেটাই বড় প্রশ্ন। আর একটা প্রশ্ন যেটা আপনার এই আলোচনা থেকে এসছে, সেটা হলো চেয়ারম্যান সাহেব যেটা বলছেন যে বিনিয়োগের ক্ষেত্রে আপনার কিছু কিছু বিনিয়োগ উনি বলেন রিস্ক নাই। এখন সেখানে আমি বলবো যে উনি মানে চেয়ারম্যান হিসেবে যেটা বলেছেন উৎসাহিত করার জন্য, সেটা অবশ্যই ঠিক আছে। তো পাশাপাশি মনে রাখতে হবে যে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ওয়ার্ডটার সাথে রিস্ক আছে। যদি রিস্ক নাই থাকবে তাহলে আপনি ব্যাংকে
একটু কম সুদে টাকা টাকা না রেখে কেন আপনি শেয়ার মার্কেটে যাচ্ছেন, ব্যাংকে যেখানে আপনার ফিক্সড আপনার রিটার্ন আছে। তো এখন যেটা হলো যে আপনার মৌলিক ভাবেই যে যদি আপনি বিনিয়োগ করেন, সেটা আপনি নিজে একটা গাছ, আপনি একটা গাছ লাগান, নিচে যদি একটা গরু কিনেন, নিজে যদি আপনি কিছু আপনার আলু কিনে আপনি কোল্ড রাখেন, পেঁয়াজ কিনে রাখেন, সব জায়গায় রিস্ক থাকবে। এখন কথা হলো যে আপনার একটা হলো স্বাভাবিক স্বাভাবিক প্রক্রিয়ায় যে রিস্ক সেটা ফেস করা, আর আরেকটা হলো আপনি যখন একটা বাজারে যখন আপনার অনেক ফাউল প্লে থাকে, হ্যাঁ, আপনি যখন কোনো ফেয়ার প্লে দেখেন না, অনেক সময় আমরা যেটা বলি যে ঢেউ দিয়ে দিয়ে টাকা বের করে নিয়ে যায়, এই যে বিষয়গুলো অনেক সময় আমরা দেখি আর কি। এবং 96-তে যেটা হয়েছে, যেটা আপনার 2010-এ হয়েছে, 9-10-এ হয়েছে, তো ভয়টা সেরকম ভয় আপনার যেটা থাকে, সেটা নিয়ে হয়তো অনেক সময় শেয়ার মার্কেটের ক্ষেত্রে যে প্রশ্নটা চলে আসে। এখন উনি যে অনেক বড় বড় ফান্ডের কথা বলেছেন, এই বড় বড় ফান্ড থাকলে যেটা হয় যে স্টেবিলাইজ করার যে বিষয়টা, যে কখনো যদি মনে হয় যে বিনিয়োগকারীরা একটু আস্থা হারিয়েছে, আপনার দুমদুম করে আপনার শেয়ার সেল করে দিচ্ছে এবং অনেক মানে সাডেনলি আপনার মার্কেট অনেক ফল করে যাচ্ছে, সেখানে যদি আপনার বড় ধরনের ফান্ড থাকে, তাহলে যেহেতু ক্ষুদ্র বিনিয়োগকারীরা আপনার তারা নিজেরা কোঅর্ডিনেটেড না, কোন একটা একটা রিউমার থেকে তারা অনেক সময় প্যানিক হয়ে যায়, সেই সিচুয়েশনে আপনি একটা রোল প্লে করতে পারেন এরকম ফান্ড থাকলে। এখন এই এরকম ফান্ড থাকলে যেমন সুবিধা আছে, অন্যদিকে আবার এই ফান্ড যদি আপনি স্টেবিলাইজ করার ক্ষেত্রে প্রপারলি ইউটিলাইজ না করেন, এই ফান্ডের ব্যবহারের ফলে কিন্তু আপনার যারা কিনা কারসাজির বলে আমরা অভিযুক্ত করি, যে বড় বড় আপনার যারা মানে কারসাজি কারো কাছে মানুষ জোয়ারি বলি, তারা কিন্তু আপনার দেখা যাচ্ছে এটা সুযোগ নিয়ে আপনার লগ্নি করে, দেখবেন সেখানে ফেলে রাখে এবং তারা কখনো লুজার হয় না। ইভেন 2010 সালে যে আপনার শেয়ার মার্কেট কলাপস করলো, তখনও কিন্তু যারা ওরকম ভালো শেয়ার ধরে রেখেছিল, তারা কিন্তু আপনার লুজার হয় না, বরং উইনার হয়েছে। কিন্তু বাংলাদেশে যেটা আনফরচুনেটলি ট্রু, সেটা হলো বেশিরভাগ বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী, তারা হলো আপনার অল্প সময়ে অনেক গেইন করতে চায়। জি স্যার, এই 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 এবং সেটা টেন্ডেন্সি করতে এই গিয়ে টেন্ডেন্সিটা আমরা দেখেছি এবং দুবারের হতাশার সময় আমরা দেখেছি গণমাধ্যমে এমন ছবি আসতে যে জমি বিক্রি করে শেয়ার বাজারে ইনভেস্ট করেছেন, কিন্তু জমি বিক্রি করে আসলে শেয়ার বাজারে ইনভেস্ট করার মতো জায়গা না। কিন্তু আমাদের এখানে এটি হয়। আপনি বলছিলেন ফান্ডিং এর ব্যাপারটি, আমার কাছে যে তথ্যটি আসলে সরকারের অর্থমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে যে এই অর্থ বছরের 6 মাসে বিপুল পরিমাণ কালো টাকা সাদা হয়েছে, তার ভাষ্য মতে 10,000 কোটি টাকা কালো টাকা সাদা হয়েছে। এবং সেখানে যে এনবিআর তথ্য, সেই তথ্য বলছে যে 13 জন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রায় 2200 কোটি টাকা শেয়ার বাজারে ইনভেস্ট করেছেন কালো টাকা সাদা করার জন্য। আপনার কাছে মনে হয় কিনা এই কালো টাকা সাদা করার রাখার জায়গাটি নিয়ে তো নানা বিতর্ক রয়েছে, কিন্তু শেয়ার বাজারে আসলে বড়ভাবে এটির কোনো ভূমিকা এই ফান্ডিং এর ব্যাপারে বা আসলে বেলা শেষে হবে কিনা? দেখেন, আপনি এখানে দুই তিনটা বিষয়, যে একটা হলো আপনার স্বল্প মেয়াদে আপনি কি দেখতে পান তাৎক্ষণিক ভাবে প্রভাব, মধ্যমেয়াদে আপনি কি দেখতে পান 1-2-3 বছর কি হবে, এবং দীর্ঘমেয়াদে আপনি প্রভাব কি দেখতে চান। এখন যারা কিনা আপনার বিনিয়োগ করার উদ্দেশ্যে মার্কেটে আসে নাই, যারা কিছু টাকা নিয়ে আসছে যে এখানে যদি আমি ঢোকাই তাহলে আমি এটাকে সাদা থেকে কালো থেকে সাদা করতে পারি, কিন্তু একটা সময়ের পরে যখন আপনার যে সময়টা দেওয়া আছে, হ্যাঁ, তারপরে আপনার যখন এখান থেকে তারা দেখবে যে আচ্ছা এখানে লাভজনক না, আমি টাকা নিয়ে বের হয়ে যাবো। এখন লম্বা সময় যদি আপনি তাদেরকে ধরে রাখতে চান, তাহলে কি আপনার এই বিনিয়োগটা আপনার কি হইতে হবে, আপনার এটা এটা আপনার লাভজনক হইতে হবে। আপনি একটা সূত্র আপনাকে দেই। একটা সময় আপনার 2010 সালে দেখা গিয়েছে যে ব্যাংক যে পরিমাণ টাকা শেয়ার মার্কেটে আপনার বিনিয়োগ করতে পারতো নিয়ম মেনে, তার কয়েক গুণ বেশি, অনেক ব্যাংক কয়েক গুণ বেশি তারা বিনিয়োগ করেছে। কারণ দেখছে এখানে বিনিয়োগ করলে লাভ। আর বর্তমানে আপনি গত কয়েক বছর ধরে দেখবেন যে ব্যাংক খুব অল্প অল্প পরিমাণে টাকা আপনার নিতে পারে আগের তুলনায়, এবং সেই টাকাও ব্যাংক নিয়ে যায় না। কেন নিয়ে যায় না? কারণ দেখছে যে আমি টাকা নিলে যদি কমে যায়, তাহলে তো আমি সেখানে নিয়ে যাব না। বলে একটা সময় যখন আপনার 2009-10 যখন আপনার বাবল তৈরি হলো, তখন আমরা দেখেছি যে শিল্প ঋণের নামে টাকা চলে গেছে শেয়ার মার্কেটে, আপনার পার্সোনাল লোন টাকা চলে গেছে শেয়ার মার্কেটে, এসএমই লোনের টাকা চলে গেছে শেয়ার মার্কেটে। তাহলে নিয়ম মেনে এবং নিয়ম ভেঙে টাকা আপনার গিয়েছে শেয়ার মার্কেটে। কেন? কারণ শেয়ার মার্কেট তখন লাভজনক ছিল। এরপরে আপনি অনেক বছর ধরে আপনি দেখবেন যে নিয়ম মেনে যে টাকা আপনার শেয়ার মার্কেটে আসতে পারে সেখানে আসে না। কেন আসে না? তারা মনে করে যে এখানে গেলে টাকা তো আপনার বাড়বে না এবং এটা আরো কমে যেতে পারে। ওই যে ব্যাপারটা যে প্রফিটেবল হবে কিনা, এবং প্রফিটেবল হওয়া মানে কি, আপনার তো ভালো কোম্পানি অনেক থাকতে হবে যারা ভালো আর্ন করবে, ভালো ডিভিডেন্ড দিবে, তাহলে না আপনি লম্বা সময় ধরে আপনি টাকা নিয়ে সেখানে লগ্নি করবেন। তো সেই সমস্যাগুলো সমাধান করতে হবে যদি দীর্ঘমেয়াদে, মধ্য এবং দীর্ঘমেয়াদে এখানে স্টেবিলিটি আনতে চান। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত রাতে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক দর্শক, আমাদের সাথে
দর্শক, আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। তার কাছ থেকে আমরা শেয়ার বাজারের আপডেটটি এবং একই সাথে বিশ্লেষণটি আমরা শুনে নিলাম। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরবো আরও সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতিতে গিয়েছিলাম, বিরতির আগে আমরা দেশের অর্থনীতি এবং শেয়ার বাজারের অবস্থানগুলো বোঝার চেষ্টা করলাম। এই পর্যায়ে দশক বছরের শুরুতেই নির্বাচনের একটা আমেজ কিন্তু শুরু হয়ে গেছে। 61টি পৌরসভায় দ্বিতীয় দফায় 16 জানুয়ারি উপজেলা নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে এবং যার মধ্যে 29টি পৌরসভায় আসলে ইভিএম এর মাধ্যমে ভোটাভুটি হবে এবং বাকি 32টি পৌরসভায় হবে ব্যালটের মাধ্যমে ভোটাভুটি। এবং ইতিমধ্যেই আপনারা মানে ভোট গ্রহণের আর যে প্রক্রিয়া থাকে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত যেই সময়, সেই সময়েই ভোট হচ্ছে। তৃতীয় ধাপে ভোট হবে কিন্তু 30 জানুয়ারি। ইতিমধ্যে আওয়ামী লীগ কিন্তু তাদের চতুর্থ ধাপের যে প্রার্থী, যেখানে পৌরসভা নির্বাচন হবে চতুর্থ ধাপের, সেই প্রার্থী আজকে ঘোষণা করেছেন। এবং আমার কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, গতকাল বন্দরনগরী চট্টগ্রামে একটি নিহতের ঘটনা রয়েছে, ঝিনাইদহে আজকে একটি নিহতের ঘটনা রয়েছে। নির্বাচন কেন্দ্রিক প্রচারণা, অধিপত্য বিস্তার কিংবা ক্ষমতার লড়াই নিয়ে আমরা একটু আজকে এই বিষয় নিয়ে আমাদের সাথে ঢাকার বাইরে থেকে তিনজন আমাদের সাথে আসলে যুক্ত হবেন। আমাদের প্রতিনিধি, কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম আছেন আমাদের সাথে পাবনা প্রতিনিধি রিজভী জয় আছেন এবং বন্দরনগরী চট্টগ্রামের প্রতিনিধি মনিরুল ইসলাম আমাদের সাথে রয়েছে। তিনজনকে আমি স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। শুরুতেই আমি আসলে রিজভী জয়কে দিয়ে শুরু করতে চাই। আপনি যেই এলাকাটিতে রয়েছেন, মানে পাবনায় রয়েছেন, সেখানের আসলে নির্বাচনী উত্তাপটি কেমন দেখছেন? শীতের থেকে বেশি কিনা? মানে ঢাকায় তো একবারেই শীত নেই, আপনার পোশাক দেখে বোঝা যাচ্ছে যে পাবনায় যথেষ্ট শীত রয়েছে। শীতের আমেজটা কি কাটানো গেল কিনা নির্বাচনী প্রচারণার মধ্যে দিয়ে? সেতু, আপনি একদমই ঠিক বলেছেন। আসলে গত কয়েকদিন ধরে কিন্তু শীতের প্রকোপ পাবনায় বাড়ছে। তবে দ্বিতীয় ধাপে পাবনায় 4টি পৌরসভায় নির্বাচন রয়েছে। তো সেই নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু উত্তাপ উত্তেজনাও বাড়ছে। তো সেই বিবেচনায় পাবনার 4টি পৌরসভার কথা যদি আমি বলি, সাঁথিয়া, ঈশ্বরদী, ভাঙ্গুড়া ও ফরিদপুর। এর মধ্যে ভাঙ্গুড়া পৌরসভায় কিন্তু নির্বাচন সেভাবে অনুষ্ঠিত হচ্ছে না, কারণ এখানে বিএনপির যে প্রার্থী ছিলেন তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে এবং অন্যান্য আর কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগ প্রার্থী গোলাম হাসনাইন রাসেল তিনি নির্বাচিত হতে যাচ্ছেন আসলে। আর অন্য দুটি পৌরসভার মধ্যে ঈশ্বরদী পৌরসভা, সেটিও একটি পুরনো এলাকা। তবে ঈশ্বরদী পৌরসভায় বিএনপির যে প্রার্থী দেওয়া হয়েছে তাকে বিএনপির একটি বড় অংশ মেনে নেয়নি। এই কারণে আসলে সেখানে হয়তো বলা চলে যে আওয়ামী লীগ প্রার্থী অনেক এগিয়ে রয়েছেন। তবে আর দুটি পৌরসভা, যেটি সাঁথিয়া এবং ফরিদপুর, এই দুটি পৌরসভায় কিন্তু একদম জমজমাট প্রচারণা চলছে উভয় দলেরই। এবং প্রচারণার পাশাপাশি যে নির্বাচনের যে অভিযোগ, পাল্টা অভিযোগ, উত্তাপ উত্তেজনা, হামলা পাল্টা হামলা, এই সবকিছুই কিন্তু এই বিষয়গুলোর মধ্যে রয়েছে। এর মধ্যে সাঁথিয়া পৌরসভায় কিন্তু এক দফা একটি বড় ধরনের সংঘর্ষ হয়েছিল পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে এবং প্রার্থীর মধ্যে, প্রার্থীর সমর্থকদের মধ্যে। তো তার রেশ কিন্তু এখনো রয়ে গিয়েছে। এবং আজকেও সাঁথিয়ায় যে পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী, তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং নানা অভিযোগ করেছেন সেখানে সরকার দলীয় এমপির বিরুদ্ধে এবং এমপি পুত্রের বিরুদ্ধে। তারা বিভিন্নভাবে নির্বাচনকে প্রভাবান্বিত করার চেষ্টা করছেন, প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে তারা অভিযোগ করেছেন। মানে অন্য নির্বাচনগুলোতে যেভাবে আমরা পাল্টা অভিযোগ দেখি, সেই আমেজটি আসলে আপনি পাবনায় টের পাচ্ছেন। আমি আপনার কাছে শেষ প্রশ্নটাই যেতে চাই, এই প্রশ্নটি করে। পাবনার যে সকল পৌরসভায় সাধারণ মানুষের ভোটে যারা আসলে নির্বাচিত হবেন, সেই সাধারণ মানুষ যারা আসলে এই প্রতিনিধিত্বটি দেন তাদের হাতে, তাদের চাওয়া পাওয়া, তাদের পছন্দগুলো আসলে যদি একটু ছোট করে বলতেন। আমি নিশ্চয়ই জানি যে তাদের অনেক দাবি দেওয়া থাকবে, কিন্তু আপনি যদি তারা আসলে কি বিবেচনা করে ভোটটি দেবেন সেটি যদি একটু খুব সংক্ষেপে বলতেন। সেতু, আমি যদি সাধারণ মানুষের কথা বলি, তারা সবার আগে কিন্তু যেটি বলছেন, তারা যেন নির্দ্বিধায়, যেন তারা কোনো বাধা বিঘ্ন ছাড়াই যেন নিজের ভোটটা নিজে দিতে পারেন, এটি নিশ্চিত করার জন্য বারবার দাবি জানিয়েছেন। এবং এর পাশাপাশি তাদের যে দাবি, আসলে এখানকার পাবনার পুরনো এলাকা, তো সেই পৌরসভাগুলোর ক্ষেত্রে আদতে তেমন উন্নয়ন কিন্তু হয়নি। সরকারের যে উন্নয়নের অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা ছোঁয়া এই তৃণমূলের মানুষরা আরো বেশি করে পেতে চান। তো সেক্ষেত্রে যারা জনপ্রতিনিধি
হবেন তারা যেন সরকারের এই অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে তাদের এলাকাকে এগিয়ে নিতে পারেন, এই প্রত্যাশার কথাই তারা জানাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাবনার প্রতিনিধি আমাদের রিজভী জয়, তার সাথে কথা বলছিলাম। আমি একটু কুষ্টিয়া যেতে চাই, শরীফুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। শরীফ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি সেতু, জি, আপনাকেও কুষ্টিয়ায় কুষ্টিয়ার যে নির্বাচনী পরিবেশ এবং তাদের যে দ্বিতীয় ধাপে যে পৌরসভাগুলোতে নির্বাচন হবে, সেখানে বড় কি ফ্যাক্টর হতে যাচ্ছে বলে আপনি মনে করছেন? কারণ কিছুদিন আগে কুষ্টিয়া কিন্তু জাতীয় রাজনীতির একদম কেন্দ্রের আলোচনার বিষয় হয়েছিল। সেটি একটি ন্যাক্কারজনক ঘটনা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ইস্যুতে। সুতরাং কুষ্টিয়ার নির্বাচনটি কি স্থানীয় নির্বাচন থাকছে, নাকি একটি জাতীয় নির্বাচনী ইস্যু দিকে মোড় নিতে পারে বলে মনে করছেন? আপনি ঠিকই বলেছেন। আসলে কুষ্টিয়া ছিল বেশ কিছুদিন মানে আলোচনার কেন্দ্রবিন্দু। এখানে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এখন সেই কুষ্টিয়া ৫ রাস্তার মোড়ে সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য, সেখানে বঙ্গবন্ধু সমগ্র সেই ভাস্কর্য আবার নতুন ভাবে নির্মাণ করা হয়েছে। সেখানে সেই ভাস্কর্যে আপনার থাকছেন বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের একটি অবয়ব থাকছে, পাশাপাশি থাকছে ৬ দফা আন্দোলন, এবং থাকছে সে জায়গায় থাকবে আপনার বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন। এখন মোটামুটি ভাস্কর্য আবার সে নতুন আঙ্গিকে ফিরে আসছে, শহরকে আবারও সে আলোকিত করেছে বঙ্গবন্ধু ভাস্কর্য। সেই ন্যাক্কারজনক ঘটনার বিষয়টা আমি স্মরণ করি। আমি নির্বাচনের বিষয়টা একটু বলতে চাই। নির্বাচনের উত্তাপ আসলে ছড়িয়েছে কুষ্টিয়ায়। ৪টি, এবারও দ্বিতীয় ধাপের নির্বাচনে ৪টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪টি পৌরসভার মধ্যে কুষ্টিয়া শহর, যেটা ১৫০ বছরের প্রায় ঐতিহ্য পৌরসভা কুষ্টিয়া শহর, সেখানেই এটা জাতীয় রাজনীতির কিছুটা প্রভাব পড়ার একটা আবহাওয়া তৈরি হয়েছে। কিন্তু আসলে সেই অর্থে এখানে যে বিএনপি প্রার্থী দেওয়া হয়েছে, সেই প্রার্থীটা তুলনামূলকভাবে আওয়ামী লীগের প্রার্থীর থেকে দুর্বল বিধায় সেই ওই অর্থে অতটা প্রতিদ্বন্দ্বিতা মুখর পরিলক্ষিত হচ্ছে না। তবে প্রচারণায় কেউ থেমে নেই। প্রচারণায় তারা দুজনই, বিএনপি এবং আওয়ামী লীগ, পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থী আছে, সে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আরেকটি বলি যে আছে কুমারখালী পৌরসভা নির্বাচন, আর আছে আপনার মিরপুর এবং ভেড়ামারা। এই ৪টি পৌরসভা নির্বাচনের মধ্যে কুমারখালী পৌরসভা নির্বাচন ইভিএম এ অনুষ্ঠিত হবে। সেখানে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুজন প্রার্থী শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রয়েছেন, আওয়ামী লীগ এবং বিএনপি। আর মিরপুরে আছে আওয়ামী লীগ, বিএনপি এবং একজন স্বতন্ত্র প্রার্থী। এখানেও একটা প্রতিদ্বন্দ্বিতা মুখর আছে। সবচেয়ে আরেকটি ফ্যাক্টর যেটা আপনাকে বলি, যে কুষ্টিয়া ২, যেখানে হাসানুল হক ইনু, জাসদের হাসানুল হক ইনুর নির্বাচনী এলাকা, তিনি যেখানে এমপি, সেখানে নির্বাচনের একটা বেশ সরগরম অবস্থা বিরাজ করছে। সেখানে জাসদ এবং আওয়ামী লীগ, বিএনপি ত্রিমুখী একটা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রয়েছে। এখানে ৪ দিন আগে একটু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেখানে হামলা, ভাঙচুর এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। তো উত্তাপ যেটা বলতে মানে নির্বাচনী যে উত্তাপটা মূলত কুষ্টিয়ার ৪টি এলাকার চেয়ে ভেড়ামারাতে এই উত্তাপটা বিরাজ করছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কারণে। এখানে শরীফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আসলে কুষ্টিয়ার এই নির্বাচনের খবর জানার জন্য। আপনি নিশ্চয়ই আমাদের সাথে রয়েছেন, আরো থাকবেন। আপনাকে সাথে রেখে আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। বন্দরনগরী চট্টগ্রামে মনিরুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। মনিরুল ইসলাম, আপনাদের এখানে গতকাল নির্বাচনী এই উত্তাপের মাঝে একটি হত্যাকাণ্ডের ঘটনা, সংঘর্ষকে কেন্দ্র করে আমরা জানতে পেরেছি, এবং আজকে ঝিনাইদহেতেও একটি নিহতের খবর আমাদের কাছে এসেছে বার্তাকক্ষে। তো সবকিছু মিলে আসলে বন্দরনগরীতে আপনি যেভাবে বলছিলেন রাজনৈতিক পরিবার, রাজনৈতিক বলয়, দুদিন আগেও আপনি আমাদেরকে যুক্ত হয়ে বলছিলেন, আস্তে আস্তে কি নির্বাচনটা তার একদম খোলস ছেড়ে মানে পুরো লড়াই নেমে যাচ্ছে কিনা প্রতিনিধিরা? আপনি যেমনটা বলছিলেন, আপনাকে ধন্যবাদ। যে আসলে চট্টগ্রামের যে উত্তাপ এবং আমেজ, সেটি কিন্তু আপনি জানেন যে অন্যান্য জেলা থেকে চট্টগ্রামের রাজনীতি একটু অন্যরকম। একটু সবসময় একটু উত্তাপ বিরাজ করে, এটা একদম অনেক আগে থেকেই যে কোনো একটা ভোটেই। আর এইবার যে সিটি নির্বাচনের যে ভোটটি, সেটি আসলে উত্তাপ ছাড়িয়েছে। একটি মাত্র কারণ হচ্ছে, সেটি হচ্ছে যে কিছু যারা গতবার কাউন্সিলর ছিল, তারা এবার চেয়েছিল কাউন্সিলর পদের জন্য, আবার সেটি কিন্তু কেন্দ্র থেকে দেওয়া হয়নি, যার কারণে, এবং যাদেরকে দেওয়া হয়নি তারাও কিন্তু তৃণমূলের রাজনীতি করতো, অর্থাৎ আওয়ামী লীগের সাথে তারা একসময় মামলা হামলা অনেক ধরনের সমস্যা যারা ছিল, এই ধরনের যারা ভুক্তভোগী, সেই ধরনের প্রার্থীরাই কিন্তু আবার বিদ্রোহী প্রার্থী হিসেবে কিন্তু মাঠে রয়ে গেছেন। আবার নেত্রী হয়তো যাদেরকে দিয়েছেন, তারা তাদের উচিত ছিল নেত্রীকে সম্মান দিয়ে নেমে যাওয়া, এবং তারা হয়তো সেটি করেনি, যার কারণে চট্টগ্রামের যেটি পরিবেশ, সেটি কিন্তু একটু একটু করে মানে
বলবো যে সব জায়গায় যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, এই ধরনের একটি অবস্থা কিন্তু বিরাজ করছে। আর আপনি যেটা বলছিলেন যে গতকাল রাত্রে এখানে যে আওয়ামী লীগ থেকে এইবার ওই এলাকারই সভাপতি 28 নম্বর ওয়ার্ডের সভাপতি যে বাহাদুর, উনি এবার সমর্থন পেয়েছিলেন একদম কেন্দ্র থেকে, উনি ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবার কাউন্সিলের জন্য। ঠিক আগের বার এই সেই কমার্স কলেজে একসময় বিএনপি সময় অনেক হামলা মামলার ঘটনার যিনি মানে আঘাতপ্রাপ্ত হয়েছেন, মামলা মামলা খেয়েছেন, সে ধরনের গতবার যে কাউন্সিলর তিনিও আওয়ামী লীগের অনেক পোড় খাওয়া রাজনীতিবিদ, তিনিও রয়ে গেছেন মাঠে। এবং গতকাল যে ঘটনাটি সেটি সমর্থক অবশ্য করে, সমর্থকদের কারণেই ওনাকে কিন্তু অবশ্য আটক করা হয়। 19 সহ মোট 13 জনকে আসামি করে মামলা করা হয় এবং আজকে ওনাদের 10 দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। এবং তার মধ্যে আপনি যেটা জানেন আর কি 11 জন আটক আছে আর কি, 11 জনকেই 3 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। আসলে একটি দুঃখজনক ঘটনা, তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে উত্তাপ ছড়াচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন তিনজন প্রতিনিধি এবং এই তিনজনকেই আমরা আসলে স্বাগত জানিয়েছিলাম এবং তারা তিনজনই আমাদেরকে সবশেষ খবরগুলো তাদের কাছ থেকে আমরা একটু জেনে নিলাম। আমাদের সাথে ছিলেন কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম, পাবনা থেকে রিজভী জয় এবং মনিরুল ইসলাম চট্টগ্রাম প্রতিনিধি। তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ঘরের মাটিতে বাংলাদেশ দলকে টেস্ট দলকে শক্তিশালী হিসেবে দাবি করেছেন, স্বীকার করেছেন টেস্ট অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। ক্রিকেটের মাঠের এই সার্বিক অবস্থাটা আপনি কিভাবে দেখেছেন? ধন্যবাদ। আপনি খুব যথার্থ প্রশ্ন করেছেন। আগামীকালকে যে ম্যাচটা হবে সেটা বিকেএসপিতে হবে এবং বাংলাদেশের দল যে প্রাথমিক স্কোয়াড রয়েছে, প্রাথমিক স্কোয়াড দু দলে ভাগ হয়ে খেলবে এবং এই দু দলের মানে পারফরমেন্স এবং অনেক ম্যাচ টেম্পারমেন্ট অনেক বিষয় নির্ভর করে মানে আমাদের সিলেক্টররা মূল দল সিলেক্ট করবেন। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে ম্যাচ দুটি খুবই ইম্পর্টেন্ট এবং এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শুধুমাত্র ম্যাচ পারফরমেন্স নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে দেখছে ম্যাচটি আয়োজন করার জন্য। কারণ যে 10 থেকে 12 জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আসেননি, অনেকে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন, নানা কারণ দেখিয়েছেন। সেক্ষেত্রে অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড উভয় দিকে চ্যালেঞ্জ বাংলাদেশের ক্রিকেটের জন্য এবং এর জন্য কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যবিধি মতো আলাদা হোটেলে রেখেছে, বাংলাদেশ ক্রিকেট টিমকে সুরক্ষা বলে রেখেছে। এই জন্য কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের যে কালকে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে মানে মিডিয়া কর্মী যারা রয়েছে তারা বিকেএসপিতে প্রবেশে থাকবে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভিডিও ফুটেজ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সরবরাহ করবে। এবং আপনি যে প্রশ্নটি করেছিলেন যে আসলে সেখানে কালকে ম্যাচের মূল ফোকাসটা হচ্ছে সিলেক্টররা দেখবেন যে ম্যাচের পারফরমেন্স এবং যা মানে গত দুটো যে টুর্নামেন্ট হয়েছিল, টি-20 টুর্নামেন্ট হয়েছিল, সেই টি-20 টুর্নামেন্টের ফরম্যাটে বদলে নতুন ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল কেমন করতে পারে সেটি মূলত দেখার বিষয়। আমি আপনার কাছে দ্বিতীয় বিষয়টিতে যেতে চাই। বছরখানেক বিরতির পর মানে গত বছর আসলে 2020-এ বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয়নি, সেটির কারণ সবাই আমরা বুঝি কম বেশি। এবং নতুন করে নতুন বছরে প্রিমিয়ার লিগ শুরু হয়েছে, ফুটবলের মাঠে খেলা গড়িয়েছে, ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন, এই টুর্নামেন্টেরও গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস শুরুর দিনে জয় পেয়েছে। বসুন্ধরার জন্য অবধারিতভাবে ভালো দিন। আমি জানতে চাচ্ছি যে বছরখানেক বিরতির পর যে এই যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হলো, কতদিন ধরে এটার ইম্প্যাক্ট আসলে কেমন দেখছেন? এবং এই করোনাকালের মধ্যেও আমরা কিন্তু ছবিতে দর্শক দেখতে পাচ্ছি, ফুটবলের একটা নবজোয়ারের কথা বলা হচ্ছে, কতটুকু আসলে সেটা স্বপ্ন না কতটুকু বাস্তব, যদি একটু বলতেন। না, যে খুবই কার্যকরী প্রশ্ন করেছেন। গত বছরে ফুটবল লিগটা 6 রাউন্ড হয়েছে, 6 রাউন্ড হয়ে যাওয়ার পর মার্চ মাসে করোনা ভাইরাস 8 মার্চ বাংলাদেশের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর এরপর একটা রাউন্ড চলেছিল। এরপরে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ ফুটবল লিগটি স্থগিত করে। এর প্রায় 9 মাস পর আবার শুরু হচ্ছে ফুটবল লিগ, শুরু হলো আজকে 13তম মাসে শুরু হলো। এবারে আসরটি আসলে একটু কম কলেবরে করা হচ্ছে, যেমন কম কলেবর অর্থে বলছি ভেনু অর্থে আর কি। গতবার ছিল 6টি ভেনু, এবার 4টি ভেনুতে করা হচ্ছে। ঢাকা আশেপাশে ভেনু, কুমিল্লা, তারপরে আপনার গাজীপুর এবং মুন্সিগঞ্জ, এই 4টি ভেনুতে খেলা হচ্ছে। এবং এই 13তম আসরের মধ্যে আপনার প্রিমিয়ার লিগে 6 বার জিতেছে ঢাকা, আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে, 3 বার জিতেছে আপনার শেখ জামাল এবং একবার বসুন্ধরা কিংস এবং শেখ রাসেল, কতবার লিগ হয়নি। তো সব মিলে আসলে এবারে বাংলাদেশের ফুটবলের মানে বিদেশি ভালো কোয়ালিটিফুল প্লেয়ার এসেছে, কোচিং স্ট্যান্ডার্ড বেড়েছে এবং সেই দৃষ্টিকোণ থেকে এবার লিগটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এবং সেক্ষেত্রে আমার দৃষ্টিতে বসুন্ধরা কিংস এবং আপনার আবাহনী এবং শেখ রাসেল এবং সাইফ স্পোর্টিং, এদের মধ্যে মূল শিরোপা লড়াইটা হবে। সাইফ স্পোর্টিং আর বসুন্ধরা তো ফেডারেশন কাপের ফাইনালি খেললো একদমই। আমি যদি দুদিন আগের কথা যদি বলি, জুবের আপনাকে আমি শেষ প্রশ্ন করতে চাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেমন প্লেয়ারদেরকে বায়ো বাবুলের মধ্যে সুরক্ষিত রাখার চেষ্টা করছে যাতে ক্রিকেটারদের মধ্যে কোনোভাবেই করোনা সংক্রমণ না হয়, ফুটবলারদের ক্ষেত্রে এই যে ঘরোয়া লিগের যে খেলাটা চালু হলো, সেখানে কি ম্যানেজাররা বা ম্যানেজমেন্টগুলো ঠিকঠাকভাবে আসলে বায়ো বাবল বা ওভাবে প্লেয়ারদেরকে আলাদা করে রাখতে পারছে? আপনার দৃষ্টিতে কি মনে হলো?
না, এগুলো সরাসরি তারা রাখতে পারছে না। আমরা বিভিন্ন সংবাদ সম্মেলনে ফেডারেশনের লীগ কমিটির চেয়ারম্যান এবং বাফুফের যারা কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের প্রশ্ন করেছে তাদেরকে। তারা যেটা বলেছেন যে আসলে লীগ শুরুর আগে যারা প্রথম ম্যাচ হবে তাদের সবসময় তারা একটা মানে করোনা টেস্ট নেগেটিভ যাদের রিপোর্ট থাকবে তারা নেগেটিভ রিপোর্ট নিয়ে খেলবেন। আর এরপর এএফসি একটা গাইডলাইন রয়েছে, মানে লিগ চলাকালীন সময় লিগের মাসে মধ্যে 2বার তারা টেস্ট করবেন এবং তারা বাফুফে সেটা পর্যবেক্ষণ করবেন। এবং বাফুফে সেটা কর্মকর্তারা বলেছেন তারা বাফুফে মেডিকেল কমিটি ক্লাবগুলোতে যাবে, সচেতনতা বৃদ্ধি করবে এবং প্লেয়ারের স্বাস্থ্যবিধি বিষয়গুলো দেখবে। তবে আসলে ক্রিকেট বোর্ড যেভাবে করছেন বিষয়টি মানে পর্যালোচনা করেছেন বা খুবই সুন্দরভাবে সমালোচনা মানে কাজটি করেছেন। আসলে ফুটবল ফেডারেশনের পক্ষে কাজটি সেভাবে আসলে করা সম্ভব হয়নি। বিষয়টা একটু কঠিনও, কারণ মানে ফুটবল ফেডারেশন 13টি ক্লাব ভিন্ন ভিন্ন ম্যানেজমেন্ট রয়েছে এবং বাংলাদেশের ক্লাবগুলো আসলে সেই অর্থে পেশাদার না। সবকিছু মিলিয়ে আসলে মানে ফুটবল ফেডারেশনের জন্য বা ক্লাবগুলোর জন্য বড় চ্যালেঞ্জের জায়গা শুরু হয়ে গেল। কিন্তু একটা খবর দিয়ে রেখে আপনাদেরকে, মানে গত পরশুদিন ঢাকা আবাহনী 5 জন ফুটবলার পজিটিভ হয়েছিল, তারা আজকে রিপোর্ট পাওয়ার কথা, আজকে তারা পরীক্ষা দিয়েছে আবার। এখন সেই রিপোর্টটা এখনো জানি না। জি, আপনাকে সব মিলিয়ে আসলে আরাফাত জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তী সময়গুলোতে খেলার খবরগুলো নিয়ে আপনার সাথে আবারও যুক্ত হব। ধন্যবাদ। দর্শক, সাংবাদিক সিনিয়র সাংবাদিক ঢাকাপোস্ট.com এর আরাফাত জুবায়ের আমাদের সাথে খেলার খবরগুলো নিয়ে এক নজরে চট করে আমাদেরকে জানিয়ে দিলেন। আজকে নিউজ গ্যালারিতে আমাদের একজন অতিথি রয়েছেন, অধ্যাপক। আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম একজন অধ্যাপক দিয়ে, একজন শিক্ষক দিয়ে। আমাদের সাথে যিনি অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছেন তিনিও একজন অধ্যাপক এবং তিনি পেশায় শিক্ষক হলেও তিনি আসলে আমার কাছে বা আমাদের সবার কাছে আসলে একজন গায়ক হিসেবে, শিল্পী হিসেবে, সাধক হিসেবে পরিচিত। আমাদের অনুষ্ঠানে জাহিদুল কবির শিল্পী, তাকে স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার গান শুনবো, আপনার কথাও শুনবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরবো। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। দর্শক, সারাদিনের খবরগুলো জানালাম, সেই সাথে সাথে বিশ্লেষণগুলো আপনাদেরকে আমরা জানালাম। এই পর্যায়ে দেশে বিদেশে যারা আমাদেরকে দেখছেন তাদের জন্য একটু সুরের মূর্ছনা দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর জাহিদুল কবির। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, সরাসরি যেহেতু মানুষ আপনাকে দেখছেন এবং সবাই অপেক্ষা করছেন, একজন মানুষ দোতারা নিয়ে বসে থাকলে বাঙালি আসলে দোতারার আওয়াজটা চায়, মানে গলায় গানটা চায়। শুরু থেকে আগে একটা গান শুনি, আপনার গান শুনি। নিশ্চয়ই গান করব। বাঙালি দোতারা পছন্দ করে কারণ এটা আমাদের একেবারেই নিজস্ব বাদ্যযন্ত্র। পৃথিবীর কোথাও আর এই ধরনের বাদ্যযন্ত্র নেই। আমাদের সব ধরনের লোকগানে দোতারা ব্যবহার করা হয়, আমরা করে থাকি। তো আমি গান দিয়ে শুরু করছি। এটা গীতিকবি ইলোরার লেখা, করোনা কালেই। সোনা বন্ধু রে, না নিলাই না রে খবর বহুদিন ধরে। সোনা বন্ধু রে, না নিলাই না রে খবর বহুদিন ধরে। আমি না থাকলে তুমি, আমি না থাকলে তুমি বাঁচবে কি করে। না নিলাই না রে খবর বহুদিন ধরে। সোনা বন্ধু রে, না নিলাই না রে খবর বহুদিন ধরে। যে পথ দিয়া ঘাসের ছোঁয়ায় যাইতাম তোমার গায়, ঘাসের ছোঁয়া পাই রে আজও তোমার দেখা নাই। আগমনীর পদধ্বনি, আগমনীর পদধ্বনি শোনাও এসে তারা করে। না নিলাই না রে খবর
নাওখানির নায়র হইয়া আইতা বন্ধু ঘাটে, সে নাও বইটা পইরায় আছে, নাম লইয়া দিন কাটে। যে নাওখানির নায়র হইয়া আইতা বন্ধু ঘাটে, সে নাও বইটা পইরায় আছে, নাম লইয়া দিন কাটে। পরাণ সখা দাও না দেখা, পরাণ সখা দাও না দেখা, শুভ দিন ধরে না নীলাই নীলাই না রে খবর বহুদিন ধরে। সোনা বন্ধু রে না নীলাই নীলাই না রে খবর বহুদিন ধরে। নিজের করা গান, আমার সুর সুর করা। আর আমার স্ত্রী উনি গান লেখেন, ইলোরা ফারজানা মোস্তফা, তার কথা। এটা করোনাকালে আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েছি নানাভাবে, আত্মীয় স্বজন থেকে, বন্ধু থেকে, বান্ধব থেকে। তো সেই অভাববোধ থেকে এই গান লেখা। আচ্ছা, আপনার শিক্ষকতা জীবন এবং এই যে গায়কী জীবন, মানে আমাদের কাছে, আমি ব্যক্তিগতভাবে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছি, সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে অনেক মোটা মোটা বই, ক্যালকুলাস, অঙ্ক, মানে খুব বেশি চাপ দিত। নিশ্চয়ই গানের মধ্যেও সেরকম সাধনার বিষয় অবশ্যই রয়েছে, কিন্তু গানের ক্লাস করাতে আসলে মানে শিক্ষকতা করাতে গানের শিক্ষকতাটা কেমন? সঙ্গীত আসলে তো কিছুটা সৃষ্টিকর্তা প্রদত্ত, কারণ সঙ্গীত যতক্ষণ না তার মস্তিষ্ক সম্পূর্ণরূপে একটা সুর ধারণ করতে পারে, সবাই শোনে, সবাই ভালোবাসে গান, কিন্তু শরীর যতক্ষণ না, বা শরীর, আমাদের মস্তিষ্ক যতক্ষণ না ওই সুরটাতে সাড়া দেয়, ওটা ধরার জন্যে সেই ক্ষমতা গ্রহণ করে বা ক্ষমতায়িত যতক্ষণ মস্তিষ্ক না হয়, ততক্ষণ আসলে সবাই সুর ধরতে পারে না। তো গানের ক্লাস তারাই করে বা সঙ্গীতে তারাই আসে যাদের উপরওয়ালা প্রদত্ত একটু সুর ধরার ক্ষমতা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আর কি। আর না হলে দীর্ঘ চর্চার ফলে এটা আসে। আর আমরা যারা দীর্ঘদিন যাবৎ সঙ্গীত করি, গান করতে নিশ্চয়ই অনেক ভালো লাগে। গানের ক্লাস হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্লাস আমাদের কাছে মনে হয়, কারণ নতুন একটা সুর শেখা মানেই নতুন পথে হাঁটা। মানে যার শিক্ষকের কাছে মনে হয় যে ক্লাস সবচেয়ে ভালো ক্লাস, তাহলে সেই ছাত্ররা তো অবশ্যই সৌভাগ্যবান। কি গান শুনবো? এরপরে লালন ফকিরের একটি গান শোনাতে পারি। আর লালন ফকির, হাসন রাজা, এই সব গান আমরা আগে লালন শুনি তাহলে। হ্যাঁ, লালন, হ্যাঁ ঠিক আছে তাহলে। কারণ আমাদের যাকে নিয়ে গর্ব বাংলা ভাষাভাষী অঞ্চলে, তার গান দিয়েই প্রায়। কিন্তু বাংলায় না, আমাদের একজন নিয়মিত অতিথি আছেন ডেবোরা কিউ কারবেন, আমি যদি ভুল না করি উনি দেখছেন আমাদেরকে, উনি তো ফ্রান্স থেকে, কুষ্টিয়ায় থেকে গেছেন, ফ্রান্স থেকে এসে। সুতরাং লালন শুধু আমাদের মানে সার্বজনীন একটা আছে। তো লালনের গান শোনাচ্ছি। কি বলবে মা যশোদায়, কি বলবে মা যশোদায়, বনে সে হারালাম কানাই। কি বলবে মা যশোদায়, কি বলবে মা যশোদায়, বনে সে হারালাম কানাই। খেললাম সবে লুকালুকি, আবার হলো দেখা দেখি, খেললাম সবে লুকালুকি, আবার হলো দেখা দেখি, কানাই গেল কোন লুকি, কানাই গেল কোন
নাহি পাই, বনে সে হারালাম কানাই। শ্রীদাম বলে নেব খুঁজে, লুকাবে কোন বন মাঝে, শ্রীদাম বলে নেব খুঁজে, লুকাবে কোন বন মাঝে। বলাই দাদা বলে বুঝি সে, বলাই দাদা বলে বুঝি সে, দেখা দেয় না ভাই, বনে সে হারালাম কানাই। খুঁজে খুঁজে হলাম সারা, কোথা গেলি মন চোরা, খুঁজে খুঁজে হলাম সারা, কোথা গেলি মন চোরা। আর বুঝি দেবে না ধরা, আর বুঝি দেবে না ধরা, লালন বলে হায়, বনে সে হারালাম কানাই। কি বলবে মা যশোদায়, কি বলবে মা যশোদায়, বনে সে হারালাম কানাই। বাহ, আর এই বাউল গান আসলে দোতরা এবং বাউল গান একটার সঙ্গে আরেকটা একেবারেই যুক্ত। আর দোতরার বৈশিষ্ট্য হলো যে এটি একটি স্বয়ংসম্পূর্ণ যন্ত্র, এটার ভিতরে আপনি তাল পাচ্ছেন, এটার ভিতরে সুর পাচ্ছেন, আবার আপনার গানের কথার সঙ্গে সঙ্গে এটা অনুসরণ করছে, পিছনে যাচ্ছে। এটা অন্যান্য যন্ত্রগুলোর ভিতরে হয়তো সুর পাওয়া যায়, তাল পাওয়া যায় না, এটার ভিতরে সবটাই পাওয়া যায়। আচ্ছা, আপনার দোতারার সাথে ভালোবাসা কতদিনের? বুঝিনি। দোতারার সাথে আপনার এই বোঝাপড়াটা কতদিনের? দোতারার সঙ্গে বোঝাপড়াটা বহুদিনের। বহুদিনের? বহুদিনের। দোতারা প্রথম আমার বাবা আমাকে কিনে দিয়েছিলেন। আচ্ছা। তো বাবার হাত ধরেই আসলে দোতারার সঙ্গে বোঝাপড়া। আর তিনি দোতারা দিয়ে আমাকে হয়তো বলেননি যে সবসময় বাজাতে হবে, কিন্তু বুঝেছিলাম যে দোতারা একেবারে আমাদের নিজস্ব জিনিস, আমাকে হয়তো দোতারাটা শেখার জন্যই উনি দিয়েছেন। তারপরে থেকে দোতারা উঠলো, গুরুর কাছে শিখেছি। আমার গুরুর নাম নির্মল চন্দ্র দাস, ওনার কাছে শিখেছি দীর্ঘদিন। তারপরে তো এখন কি গান শুনবো? এখন হাসন রাজার লালন করলাম, এখন হাসন রাজার একটি গান শোনাচ্ছি, শোনা যাক। গানটি আমার সুর করা, এটি একটা প্রচলিত সুর ছিল, একটু কিছু পরিবর্তন করে এটি হাসন রাজা মিউজিয়াম ট্রাস্টও এই সুরকে স্বীকৃতি দিয়েছে, তো সেটি শোনাচ্ছি। ওয়ে গো মৌলা তোমার লাগি হাসন রাজা বাউলা, ওয়ে গো মৌলা তোমার লাগি হাসন রাজা বাউলা, ওয়ে গো মৌলা তোমার লাগি হাসন রাজা বাউলা। ভাবতে ভাবতে হাসন রাজা, ভাবতে ভাবতে হাসন রাজা হইল এমন আওলায় গো মৌলা, তোমার লাগি হাসন রাজা বাউলা, ওয়ে গো মৌলা তোমার লাগি হাসন রাজা বাউলা। দিনে রাইতে ওঠে মনে প্রেমানলের শাওলা, দিনে রাইতে ওঠে মনে প্রেমানলের শাওলা। আর কত সহিব প্রাণে, আর কত সহিব প্রাণে তুই বন্ধের জ্বালায় গো মৌলা, তোমার লাগি হাসন রাজা বাউলা।
হাসন রাজা বাউলা। সোনার রং অঙ্গ আমার হইয়াছে রে কালা, সোনার রং অঙ্গ আমার হইয়াছে রে কালা, অন্তরে বাহিরে আমার, অন্তরে বাহিরে আমার জইলা হইল কয়লায় গো মৌলা। তোমার লাগি হাসন রাজা বাউলা, ওয়ে গো মৌলা, তোমার লাগি হাসন রাজা বাউলা। আজুলা হইয়া হাসন রাজায় বলে আল্লাহ আল্লাহ, আজুলা হইয়া হাসন রাজায় বলে আল্লাহ আল্লাহ। নাচে নুসে হাসন রাজায়, নাচে নুসে হাসন রাজায় হইয়া পানা পিল্লায় গো মৌলা। তোমার লাগি হাসন রাজা বাউলা, ওয়ে গো মৌলা, তোমার লাগি হাসন রাজা বাউলা। ভাবতে ভাবতে হাসন রাজা, ভাবতে ভাবতে হাসন রাজা হইল এমন আওলায় গো মৌলা। তোমার লাগি হাসন রাজা বাউলা, ওয়ে গো মৌলা, তোমার লাগি হাসন রাজা বাউলা, তোমার লাগি হাসন রাজা বাউলা। অসংখ্য 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 ধন্যবাদ। অসাধারণ আমরা উপভোগ করছি। নিশ্চয়ই যারা দর্শক আমাদেরকে এত রাতে দেখছেন তারাও আসলে আমাদেরকে উপভোগ করছেন আমি আশা করি। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি দর্শক, বিরতির পর এই আয়োজনই থাকছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমি সাদাত হাবিব সেতু আছি আপনাদের সাথে। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর জাহিদুল কবির, শিল্পী। আমরা গান শুনছিলাম, বিরতিতে যাওয়ার আগে হাসন রাজার গান শুনছিলাম। বিরতির পরে আমরা কি গান শুনবো? এখন যে গানটি করব এটা শেখ ভানুর গান, শেখ ভানুর লেখা। এটার প্রথম একটু অংশ পরিবর্তন করে আমাদের পল্লীকবি জসিমউদ্দিন এটি করেছিলেন শচীন দেববর্মনের জন্য। নিশীথে যাইও ফুল বনে, এর মূল গানটি আমি গেয়ে শোনাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠানে দোতরা সহ এই অনুষ্ঠানে মানে যুক্ত করার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আমি এখন বাংলাদেশের দোতরা নিয়ে একটা অনেক বড় আন্দোলন হচ্ছে, বা দোতরা বাজানোর একটা চেষ্টা চলছে অনেক। এবং তরুণরাও কিন্তু এখন ফোকের দিকে অনেক বেশি আগে থেকে, এবং মানে বানানো ফোক না, ফিউশন না, একদম র যেই ভার্সনগুলো ছিল। এবং আমাদের নিজস্ব বাদ্যযন্ত্র, আসলে নিজস্ব বাদ্যযন্ত্র না হলে অর্থনৈতিক মুক্তির সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক মুক্তিও দরকার, না হলে দীর্ঘস্থায়ী হবে না আমি মনে করি। আমি বাংলাদেশ দোতরা শিল্পী সংস্থার বর্তমানে সারা বাংলাদেশের মধ্যে সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছে। আমরা সামনে দোতরা উৎসবও করব, সে সময় আমরা অবশ্যই যাব, সহযোগিতাও চাই। আমাদের সঙ্গে অনেক মানুষ আছেন, সহযোগিতা করে থাকেন, দোতরা সবাই আছেন। তো আমি শেখ ভানুর গান গেয়ে শোনাচ্ছি। নয় দরজা কইরা বন্ধ, লড়ে তুমি ফুলের গন্ধ, হায় রে অন্তরে জপিও বন্ধুর নাম, রে ভোমরা নিশীথে যাইও ফুল বনে। নিশীথে যাইও ফুল বনে, রে ভোমরা নিশীথে যাইও ফুল বনে। নিশীথে যাইও ফুল বনে, রে ভোমরা নিশীথে যাইও ফুল বনে। নয় দরজা কইরা বন্ধ, লড়ে তুমি ফুলের গন্ধ, হায় রে অন্তরে জপিও বন্ধুর নাম, রে ভোমরা নিশীথে যাইও ফুল বনে।
যাই ও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাই ও ফুল বনে। জ্বালাইয়া দিলে বাতি, ফুল ফোটায় নানান জাতি গো। জ্বালাইয়া দিলে বাতি, ফুল ফোটায় নানান জাতি গো। হায় রে কত রঙের ধরবে ফুলের কলি রে ভ্রমরা, নিশীথে যাই ও ফুল বনে। নিশীথে যাই ও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাই ও ফুল বনে। ডাল পাতা বৃক্ষ নাই, এমন ফুল ফুটাইছে সাই, ভাবুক ছাড়া পণ্ডিতে না জানে রে ভ্রমরা, নিশীথে যাই ও ফুল বনে। ডাল পাতা বৃক্ষ নাই, এমন ফুল ফুটাইছে সাই, ভাবুক ছাড়া পণ্ডিতে না জানে রে ভ্রমরা, নিশীথে যাই ও ফুল বনে। অধীন শেখ ভানু বলে, ঢেউ খেলায় আপন দিলে। অধীন শেখ ভানু বলে, ঢেউ খেলায় আপন দিলে। হায় রে পদ্ম যেমন ভাসে পদ্মার জলে রে ভ্রমরা, নিশীথে যাই ও ফুল বনে। নিশীথে যাই ও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাই ও ফুল বনে। জসীমউদ্দিন করেছেন জ্বালাইয়া চাঁদের বাতি, জেগে রব সারা রাতি গো। হায় রে কব কথা, আমি কব কথা শিশিরে দর্শনে রে ভ্রমরা, নিশীথে যাই ও ফুল বনে। নিশীথে যাই ও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাই ও ফুল বনে। আচ্ছা, আমরা যখন ফোক গাচ্ছে নতুনরা বা শুনছে, তাদের কিন্তু একটা ইতিহাসের জানার ব্যাপারটা, গানটার আসলে অরিজিন কার, গানটার আসলে আত্মসকার, আপনি যেমন ভানু শেখের কথা বলছিলেন, তার সম্পর্কে কিন্তু খুব বেশি তরুণদের আলো পাওয়ার সুযোগও খুব আমার কাছে মনে হয় কমে আসছে। একটু যদি সবাইকে একটু পরিচয় করিয়ে দিতেন, কারণ আমরা জসীমউদ্দিনের ভার্সনটাই অনেক বেশি শুনে আসছি। না তরুণ, এই 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 গানের কথাটা এই যে শেখ ভানুর, শেখ ভানু হলেন একজন গীতিকবি সিলেট অঞ্চলের। তিনি মূলত আসলে ভাববাণী করতেন, ভাবের কবি। ওই যে ভাবুক ছাড়া পণ্ডিতে না জানে রে ভ্রমরা, নিশীথে যাই ও ফুল বনে। ডাল পাতা বৃক্ষ নাই, এমন ফুল ফুটাইছে সাই, ভাবুক ছাড়া পণ্ডিতে না জানে। হ্যাঁ, আর ঢেউ খেলাইও আপন দিলে, পদ্ম যেমন ভাসে পদ্মার জলে। এই নিজের থেকে যে দোদুল্যমান, যে দোদুল্যমানতা, যে ভাব, সেটা যখন উদ্রেক হয়, সেই উদ্রেকের উপর, সেই ভাবের উপরেই এই শেখ ভানুর গান লেখা। জসীমউদ্দিনের গান যেটি উনি কথা যুক্ত করলেন, সেটি শচীন দেববর্মনের জন্যে, এবং সেটি অনেকটা নাগরিক, এবং তৎকালীন যে গ্রামোফোনের যুগে এটি অবশ্যই খুবই গ্রহণযোগ্য হয়েছে, এখনো গ্রহণযোগ্য, এখনো পর্যন্ত সমানভাবে। কারণ মূল স্রোত থেকে, মূল ধারা থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়নি। আপনি যেটি বলছিলেন যে তরুণ প্রজন্ম, আমরা হয়তো অনেক কিছু করছি কিন্তু আমাদের মূলটাকে হয়তো অনেক সময় ভুলে গিয়ে। তাছাড়া আমাদের নানা ধরনের অনুষ্ঠানেও কিন্তু আমাদের মূল বাদ্যযন্ত্র রাখছি না। ওই যে একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, কিন্তু একতারা নাই। হ্যাঁ, একতারা গান করছে কিন্তু আবার একতারা নাই, এরকম ব্যাপারগুলো এরকম হচ্ছে। এবার আমরা কি শুনবো? এবার আমরা নিজের কম্পোজ করা আরো একটি গান শোনাচ্ছি। এটি গীতিকবি ইলোরার লেখা। বৃন্দাবনে বলা হয়ে থাকে কানু ছাড়া গীত নাই, রাধা ছাড়া সাধা নাই। এটি রাধা কানুকে উদ্দেশ্য করে। বৃন্দাবনে ফেলে রেখে
কোথায় গেলা কালা চান, নয়নে লাগাইলা কালা, কলঙ্কের ইন্দ্রজাল। বৃন্দাবনে ফেলে রেখে, বৃন্দাবনে ফেলে রেখে, কোথায় গেলা কালা চান, নয়নে লাগাইলা কালা, কলঙ্কের ইন্দ্রজাল। অষ্ট সখী যায় রে ঘাটে, মনটা সেথায় পড়ে থাকে, চাইয়া থাকি চাতকিনী হইয়া। শুনে কোকিলের স্বর্গ, শুনে কোকিলের স্বর্গ, পাগলিনীর হয় বেহাল, নয়নে লাগাইলা কালা, কলঙ্কের ইন্দ্রজাল। রমা হইল রজকিনী, জলের ঘাটে সম্মিলনী, চণ্ডীদাসের মনটা থাকে চাইয়া। আমার পাড়া পড়শি প্রতি বেশি গো, আমার পাড়া পড়শি প্রতি বেশি গো, বাদী হইয়া করলো কাঙাল, নয়নে লাগাইলা কালা, কলঙ্কের ইন্দ্রজাল। নয়নে লাগাইলা কালা, কলঙ্কের ইন্দ্রজাল। রায় ভজনায় শ্যাম মজা, প্রেম সুধা প্রাণ করে তাজা, যমুনা বয় জলধারা লইয়া। যেথায় রাধে শ্যামের মহা মিলন গো, যেথায় রাধে শ্যামের মহা মিলন গো, জোড়ায় চোখের পাতা বুকের তল, নয়নে লাগাইলা কালা, কলঙ্কের ইন্দ্রজাল। বৃন্দাবনে ফেলে রেখে, বৃন্দাবনে ফেলে রেখে, কোথায় গেলা কালা চান, নয়নে লাগাইলা কালা, কলঙ্কের ইন্দ্রজাল। নয়নে লাগাইলা কালা, কলঙ্কের ইন্দ্রজাল। অসাধারণ। দর্শক, আমাদের আসলে এই অনুষ্ঠানটি আরো চাইলে মানে বড় করতে আমার ব্যক্তিগতভাবে ভালোই লাগছে, আমার খারাপ লাগছে না। আমি মনে করি দর্শকরাও নিশ্চয়ই উপভোগ করছেন। তবে আমাদের যে সময়ের একটা বাধা ধরা নিয়ম আছে, সেই বাধা ধরা নিয়মে অনুষ্ঠান শেষ করতে হবে। তবে আমরা অনুষ্ঠানটি এভাবে শেষ করব না, আমরা অনুষ্ঠানটি গান দিয়েই শেষ করব। এবং আমি এর মধ্যেই বিদায় নিয়ে নিব। আমাদের যারা কলা কৌশল আছে তারা বিদায় নেবেন। আপনি যদি শেষ একবারে ছোট করে দু বাক্যে যদি কিছু বলতেন। আমি বললাম যে সবাইকে বলবো, অনুরোধ করব, আমরা বাংলা গানের সঙ্গে থাকি। বাংলা বাদ্যযন্ত্র, বাংলা লোকগান সব নির্বিশেষে, ছোট বড় ধনী গরিব নির্বিশেষে যে সুর সবাই পছন্দ করে সেটাকে আমরাও ধারণ করি, চর্চা করি, এই আশাবাদ ব্যক্ত করছি। আর আমরা দর্শক এরই মাঝে আমি আপনার সাধারণ বিষয়ে তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কাল আবারও হাজির হব আলোচনার নানা বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা দেখার আমন্ত্রণ হলে একটু সাথেই থাকবেন। তবে এখন অবশ্যই সাথে থাকবেন, কারণ গান এখনো শেষ হয়নি, গান চলতে থাকবে। এখন অনেক রাত, প্রায় 1টা বাজে।
আমায় এত রাতে কেন ডাক দিলি প্রাণ কোকিলা রে, আমায় এত রাতে কেন ডাক দিলি, আমার নিভা ছিল মনের আগুন, জ্বালাইয়া গেলি প্রাণ কোকিলা রে, আমায় এত রাতে কেন ডাক দিলি। আম ধরে ধোকা দে ধোকা, তেঁতুল ধরে বেকা, হায় রে তেঁতুল ধরে বেকা, আমার আসবে বলে শ্যামকালা চাঁদ, নাহি দিল দেখা প্রাণ কোকিলা রে, আমায় এত রাতে কেন